এই কথাটির অর্থ হলো তার সারা জীবন ধরে জহির রায়হান ড্রিমড অফ ডেমোক্রেটিক সোসাইটি। আমরা ড্রিম আর ড্রিমের ভার্ব ফর্ম হচ্ছে ড্রিমড, ঠিক আছে? তো এখানে ড্রিম মানে হলো স্বপ্ন, আর ড্রিমড মানে স্বপ্ন দেখা। আর যেহেতু এটা অতীতকালের ঘটনা, সেহেতু এখানে ড্রিম বলতে স্বপ্ন দেখেছিল। তাহলে জহির রায়হান স্বপ্ন দেখেছিল কিসের স্বপ্ন? অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, একটি গণতান্ত্রিক সমাজের। তাহলে এইখান থেকে এই পর্যন্ত বাংলা হচ্ছে তার জীবনভর বা সারা জীবন ধরে জহির রায়হান একটি ডেমোক্রেটিক সোসাইটির বা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল। তারপরে আসছে এ সোসাইটি দ্যাট উড ইনশিওর ফ্রিডম অফ স্পিচ, মানে সেই সোসাইটিটি হবে বা নিশ্চিত করবে ফ্রিডম অফ স্পিচ। মানে ফ্রিডম অফ স্পিচ বলতে ফ্রিডম মানে স্বাধীনতা বা মুক্তি, আর স্পিচ মানে আমাদের কথাবার্তা। তো এখানে আমরা বাংলায় একবারে বলি যে বাক স্বাধীনতা, অর্থাৎ আমাদের কথা বলার স্বাধীনতাটা নিশ্চিত করবে। তারপরে বলছি কি হি হ্যাড মেনি ড্রিমস। এই হি বলতে জহির রায়হানকে বোঝাচ্ছে। তো তার হ্যাড মানে ছিল, তার ছিল ম্যানি ড্রিমস মানে অনেক স্বপ্ন, মেলা স্বপ্ন বা অনেক স্বপ্ন অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু। মানে তিনি কিন্তু একজন রাজনৈতিক বা সাহিত্যিক বা কবি বা এরকম বলা যায়, ঔপন্যাসিক। কিন্তু তার একটা খুবই স্বপ্ন, এটা অনেক ভালো একটা স্বপ্ন ছিল আমাদের এই চলচ্চিত্র জগৎ নিয়েও। এটুকের বাংলা হচ্ছে এটাই। তারপরে পরবর্তী লাইনে আমরা চলে যাই এখান থেকে। হি মেড এ লিজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেওয়া। সে বানিয়েছিল, মেড মানে তৈরি করা, বানানো, তোমরা যেভাবে বাংলা করো অসুবিধা হবে না। তাই সে তৈরি করেছিল এ লিজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেওয়া। এই যে লিজেন্ডারি শব্দের অর্থ হলো যে বিখ্যাত বা যেটা আমাদের সুনামধন্য, হ্যাঁ, বা কিংবদন্তি বলে অনেক সময়, যেখানে যেমন বাংলা আসে। তো আমরা এখানে সহজ ভাষায় বলতে পারি যে সে একটা বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেছিল, যার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। সে চলচ্চিত্রের নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এই যে বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালে যে মুভমেন্টটা হয়, ভাষা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলনটা হয়, সেই আন্দোলনের উপরে ভিত্তি করে এই যে বেসড অন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। তোমরা দেখবে যে গ্রামারে এই বেস্ট এর পরে সবসময় কিন্তু অন থাকে, আর এই পুরোটার অর্থ দেয় কোনো কিছুর উপরে নির্ভর করে বা কোনো কিছুর উপরে ভিত্তি করে। তাহলে এখানে কিসের উপর ভিত্তি করে? ভাষা আন্দোলনের উপরে ভিত্তি করে, যেটা 1952 সালে হয়। এটার উপরেই মূলত এই জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রটি তিনি নির্মাণ করেছিলেন। ইট ওয়াজ এ প্রোটেস্ট। ছোট ছোট করে আমরা বাংলা করব। এটা ছিল একটা প্রোটেস্ট মানে আমরা জানি যে তোমার বিরোধিতা করা, প্রতিবাদ করা। তাহলে এটা ছিল একটা প্রতিবাদ এগেনিস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট। এগেনিস্ট মানে হলো বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট। অটোক্রেটিক কথাটির অর্থ হলো স্বৈরা শাসক। আর স্বৈরা শাসক অনেক সময় আমরা বুঝি না, যেমন মানে স্বৈরা শাসক বলতে যে একজন শাসকই থাকবে যার কথায় সবাই মেনে চলতে হবে, যার শাসন বা যার নীতি নিয়ম সবগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এরকম একটা ব্যবস্থাকে বলা হয় এই অটোক্রেটিক গভর্নমেন্ট বা স্বৈরা শাসক। দেন বন্ধুরা এখানে একটু তোমরা লক্ষ্য করো, এই যে দেন, ইংরেজি শব্দে দেন আর দেন,
THAN, এটা হলো দেন, আর THEN দেন, দুটোর অর্থটা কিন্তু সম্পূর্ণই আলাদা। তো এই দেন মানে হলো তারপর বা কোনো কিছুর পরে, হ্যাঁ, বা এরকমও আসে দেনের অর্থ হচ্ছে তখনকার। তো আমাদের এখানে তারপর বা তখনকার রুলিং আওয়ার কান্ট্রি, এই রুলিং মানে হচ্ছে শাসন করা, রুল মানে কিন্তু নিয়ম, কিন্তু রুলিং যখন হয় তখন এটার বাংলা হয়ে যায় শাসন। তো তৎকালীন, এই দেনের অর্থ এখানে হচ্ছে তৎকালীন আহ, শাসক আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের সেই সময়কার যে শাসন ব্যবস্থা ছিল সেটা ছিল অটোক্রেটিক গভর্নমেন্ট, মানে স্বৈরা শাসক। তার বিরুদ্ধে তিনি ওই যে একটা ফিল্ম তৈরি করেছিলেন জীবন থেকে নেওয়া, সেই ফিল্মের মাধ্যমে তিনি ওই সরকারের ওই কর্মকাণ্ড বা সরকারের ওই সিস্টেমকে তিনি প্রতিবাদ করেছিলেন যে এটা ঠিক নয়। তারপর লাইনে বলছে দ্য ফ্যামিলি পোর্ট্রেট ইন দ্যাট ফিল্ম, মানে এই ফিল্মে একটা ফ্যামিলিকে দেখানো হয়েছে সিম্বলিক্যালি, সিম্বলিক্যালি মানে প্রতীকীভাবে, মানে প্রতীকীভাবে কথাটির অর্থ হলো যেমন আমাদের এখন দুর্গা পূজা চলতেছে, তো দেখবেন যে আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছে বা হিন্দু সম্প্রদায়, তারা কিন্তু তাদের যে গড আছে বা সৃষ্টিকর্তা আছে তাদেরকে বিভিন্ন প্রতিমা তৈরি করে, কিন্তু আসলে ওইগুলো কিন্তু আসল গড না। তারা ওইগুলোকে তাদের চিন্তা শক্তির মাধ্যমে ওইভাবে মাটি দিয়ে বা বিভিন্ন ইয়ে দিয়ে তারা একটা মূর্তি তৈরি করে, কিন্তু ওইটা কিন্তু আসল না। তো ঠিক এরকম আমাদের এই যে যে ফিল্মটা জহির রায়হান তৈরি করেছিল, সেই ফিল্মটা মূলত এই পোর্ট্রেট, এই কথাটির অর্থ হলো অঙ্কিত করা বা আঁকা বা কোনো কিছু তুলে ধরা। তো ওই ফিল্মটা তুলে ধরেছিল সিম্বলিক্যালি, মানে প্রতীকীভাবে, হ্যাঁ, রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান, মানে ওই ফিল্মে একটা পরিবার আছে যে পরিবারকে এই লেখক প্রতীকীভাবে ইস্ট পাকিস্তানের একটা পরিবারকে সিম্বলিক্যালি মানে সিম্বলিক্যালি মানে প্রতীকীভাবে বা ভিন্নভাবে উপস্থাপন করেছে। ইস্ট পাকিস্তান বলতে তখন আমাদের এই পূর্ব পাকিস্তানকে বলে, আমরা তো পাকিস্তানের অংশ ছিলাম, তো পূর্ব পাকিস্তানকে বলা হতো ইস্ট, আমাদের বাংলাদেশকে বলা হতো ইস্ট পাকিস্তান, মানে পূর্ব পাকিস্তান। পরবর্তী লাইনে বলছে দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্রেট, মানে ওই সিনেমায় যে ফ্যামিলিটাকে দেখানো হয়েছে সেই ফ্যামিলিটা ওয়াজ রুলড মানে পরিচালিত হতো, বাই মানে দ্বারা, অ্যান অটোক্রেট একটা অটোক্রেট দ্বারা। অটোক্রেট আমি আগেই বললাম যে অটোক্রেট কথাটির অর্থ হলো স্বৈরা শাসক, বা মনে করো একটা পরিবার, সেই পরিবারে যদি একজন লোক থাকে, বাবা বা মা, যার কথায় সব কিছু করা লাগে, তার কথার বাইরে যাওয়া যাবে না, এরকম একটা সিস্টেমকে মূলত ইংলিশে বলা হয় অটোক্রেট। হু হ্যাড টু গো টু প্রিজন, এই হু মানে যাকে, এই হুটা মূলত কাকে নির্দেশ করে, এই যে আগে যে শব্দটা থাকে, হ্যাঁ, অটোক্রেট, একে নির্দেশ করে। তাহলে এই হু বলতে এই অটোক্রেটকে বোঝাচ্ছে। এই অটোক্রেটকে হ্যাড টু, বন্ধুরা এই যে হ্যাড টু, এই হ্যাড টু শব্দটা তোমরা দেখবে যে বেশিরভাগ ইংরেজিতে এই হ্যাড টুটা বেশিরভাগ প্যাসেজেই ব্যবহার করা হয়। তো হ্যাড মানে আমরা জানি আছে বা ছিল, কিন্তু এখানে হ্যাড টু বলতে হ্যাডের সাথে যখন টু বা হ্যাভের সাথে টু অথবা হ্যাজের সাথে যখন টু বসবে, তখন এই ইংরেজির বাংলাটা হয়ে যায় কোনো কিছু করতে বাধ্য করা বা বাধ্য হওয়া। তো এখানে এই হ্যাড টু, এই অটোক্রেট বাধ্য হয়েছিল টু গো যেতে, টু প্রিজন, প্রিজন মানে আমরা জানি যে কারাগার, প্রিজন মানে কারাগার। তো তাহলে এই অটোক্র্যাট যে এই ফ্যামিলিটা চালাতো, তাকে সে বাধ্য হয়েছিল যে তাকে ওই কারাগারে যাওয়ার জন্য। ফর কি করেছিল সে, ফর হার কনস্পাইরেসি, মানে সে হয়তো ওই ফ্যামিলিতে কনস্পাইরেসি করেছিল। এই কনস্পাইরেসি কথাটির অর্থ হলো ষড়যন্ত্র। ষড়যন্ত্র তো আমরা বুঝি যে কোনো একটা মানুষের বা কোনো একটা বিষয়ের
বিষয় সম্পর্কে, হ্যাঁ, মানুষকে ভুল তথ্য দিয়ে, হ্যাঁ, একটা মানে কোনো একটা খারাপ কিছু ঘটানো, এটাকেই ষড়যন্ত্র বলে। তো এ পর্যন্ত আমরা বুঝলাম। তারপরে বলছে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971। ইংরেজি করতে গেলে সচরাচর বেশিরভাগই এই কমা থেকে বা ফুল স্টপ থেকে এই দিক থেকে আসতে হয়, তাহলে বিষয়টা সহজ মানে আমাদের বাংলার সাথে মিলে। তো আমরা আগে প্রথমে খণ্ড খণ্ড মানে অল্প অল্প সহজ সহজ করে নিব, হ্যাঁ, তারপরে আমাদের নিজের ভাষায় সেটা আমরা বলবো। ডিউরিং মানে একটা সময়, কোন সময়? দ্য লিবারেশন ওয়ার মানে মুক্তিযুদ্ধের সময়, ইন 1971 1971 সালে। দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ। তো এই যে ফিল্মটা, এই ফিল্মটা দেখানো হয়েছিল আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাহিরে, কারণ তখন তো পাকিস্তান সরকার ছিল, সুতরাং এখানে ওটা দেখানোটা খুব রিস্ক ছিল। এরপরে পরের লাইনটা বলছে সেলিব্রেটেড ফিল্ম মেকার লাইক সত্যজিৎ রায়। সেলিব্রেটেড মানে হচ্ছে বিখ্যাত বা জনপ্রিয়, বা যেসব মানুষজন মনে করো যে ক্রিকেটারটা থাকে সেলিব্রেটেড, তারপরে নায়করা সেলিব্রেট, নায়িকারা সেলিব্রেট, এরকম আর কি। তো সেলিব্রেটেড ফিল্ম মেকার মানে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। লাইক, এই লাইক শব্দটির অর্থ কিন্তু পছন্দ করা, কিন্তু কিছু কিছু জায়গায় লাইক শব্দের অর্থ হলো মতো বা কোনো কিছুর মতো। লাইক সত্যজিৎ রায় মানে সত্যজিৎ রায়ের মতো কিছু কিছু বিখ্যাত ফিল্ম মেকাররা বা চলচ্চিত্রকার বা চলচ্চিত্র নির্মাতারা, হ্যাঁ, সত্যজিৎ রায়, তারপরে এখানে আর কয়েকটা দিয়েছে, মৃণাল সেন, তারপরে এই যে ঋত্বিক ঘটক, হ্যাঁ, এই সমস্ত, এরা সবই ভারতের। এই সমস্ত মানে বড় বড় চলচ্চিত্রকাররা এই জহির রায়হানের এইটাকে কি করেছিল? এপ্রিসিয়েটেড দ্য ফিল্ম, ওই ফিল্মটাকে খুবই প্রশংসা করেছিল। এপ্রিসিয়েটেড মানে প্রশংসা করা বা কারো সুনাম করা। রায়হান গেভ অল দ্য মানি টু দ্য ফিল্ম। রায়হান দিয়েছিল অল দ্য মানি মানে সব টাকা পয়সা, দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। মানে রায়হান দিয়েছিল অল দ্য মানি সমস্ত অর্থ, দ্য ফিল্ম মেড মানে ওই ফিল্মটা মেড করেছিল মানে উপার্জন করেছিল ওই ফিল্ম থেকে যে অর্থ, হ্যাঁ, সেগুলো কাকে দিয়েছিল? টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট মানে মুক্তিযুদ্ধের যে ট্রাস্ট ছিল বা মুক্তিযুদ্ধের যে তহবিল ছিল। ওই ট্রাস্ট বলতে এখানে কিন্তু বিশ্বাস করা না, ট্রাস্টের অর্থ হলো এখানে হলো তহবিল। তো এই তহবিলে উনি দিয়ে দিয়েছিলেন সমস্ত অর্থ। বিসাইডস, বিসাইডস শব্দটির অর্থ হলো পাশাপাশি, পাশাপাশি হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অ্যাট্রোসাইটস, তার বিরাট একটা ডকুমেন্টারি হলো প্রামাণ্যচিত্র। তো প্রামাণ্যচিত্র বললে হয়তো আমরা অনেকেই বন্ধুরা বুঝতে পারি না। প্রামাণ্যচিত্র হলো সরাসরি যে ভিডিওগুলো আমরা কোনো একটা স্থান বা কোনো একটা বিষয় সম্পর্কে আমরা তার একদম মানে কোনো রূপক বা অন্য কোনো অর্থ না দিয়ে সরাসরি যে ইয়েগুলো আমরা করি, কোনো একটা বিষয়ের উপর ভিডিও করি, সেটাই মূলত ডকুমেন্টারি। তো এই ডকুমেন্টারি ছিল অন পাকিস্তানি অ্যাট্রোসাইটস মানে পাকিস্তানিরা যে একটা অ্যাট্রোসাইটস মানে গণহত্যা বা মানুষের উপরে নির্যাতন বা নিষ্ঠুরতা, হ্যাঁ, এইগুলোর উপরে একটা ডকুমেন্টারিও তার ছিল। সেই ডকুমেন্টারির নাম হলো স্টপ জেনোসাইড। এটার নাম ছিল স্টপ জেনোসাইড। তোমরা ইউটিউবে হয়তো সার্চ দিলে এটা পেয়ে যাবে, একটু দেখে নিতে পারো। স্টপ জেনোসাইড এর বাংলা করলে হয় গণহত্যা বন্ধ করো। জেনোসাইড মানে গণহত্যা, আর স্টপ মানে বন্ধ, গণহত্যা বন্ধ করো। হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, এই ডকুমেন্টারিটা সহযোগিতা করেছিল ক্রিয়েট তৈরি করতে দ্য ওয়ার্ল্ড সেন্টিমেন্ট মানে বিশ্বের একটা
মানে সারা জায়গাতে তৈরি করেছিল ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার। ইন ফেভার অফ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা যখন ওই যে ইয়ে করো গ্রামারে যখন ওই যে শূন্যস্থান বা ইয়ে করো তখন দেখবা যে এখানে ইন ফেভার দিয়ে রাখলো, এখানে একটা শূন্য স্থান দিয়ে রাখছে, তাহলে এখানে অফ হবে। আবার এখানে ফেভার অফ আছে, এই পাশে একটা গ্যাপ দিয়ে রাখলো, তাহলে এখানে ইন হবে। সুতরাং এই সব ফ্রেজগুলো কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ। তো এগুলো তোমরা নোট ডাউন করবা। এর পুরোটা ইন ফেভার অফ পুরোটার অর্থ হলো পক্ষে। কিসের পক্ষে? আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে। মানে পুরো বাক্যটির বাংলাটা আসে যে উনি যে একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন, ওটার নাম হলো স্টপ জেনোসাইড। ওটা ছিল পাকিস্তানিরা যে নির্যাতন চালাতো, হ্যাঁ, সেটার উপরে ভিত্তি করে। এবং এই ডকুমেন্টারিটা বিশ্বের মানুষের নজর আমাদের এই লিবারেশন ওয়ারের পক্ষে নিয়ে আসার জন্য ব্যাপকভাবে সহায়তা করেছিল। পরের লাইনে অন 30 ডিসেম্বর 1971, 30 ডিসেম্বর 1971 সালে সামওয়ান ইনফর্ম রায়হান, মানে কোনো একজন ব্যক্তি ইনফর্ম করেছিল, মানে জানিয়েছিল রায়হানকে অ্যাবাউট অ্যান অ্যাড্রেস, একটা অ্যাড্রেস সম্পর্কে, মানে একটা অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যান অ্যাড্রেস একটা ঠিকানা সম্পর্কে, হোয়ার অ্যাট মিরপুর, হ্যাঁ, সামহোয়ার অ্যাট মিরপুর মানে মিরপুরের কোনো একটা জায়গায়, হ্যাঁ, হোয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, যেখানে সে তার ভাইকে খুঁজে পাবে। এটা হলো 30 ডিসেম্বর 1971 সালে। তো তার মানে আমাদের স্বাধীনতা অর্জনের কিন্তু এটা পরে, কারণ 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে, আর এটা কিন্তু 30 ডিসেম্বরের ঘটনা। তো এই ঘটনাটা কি আমরা একটু পড়ি। দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার, মানে ইনার বড় ভাই ছিল শহীদুল্লাহ কায়সার। এই শহীদুল্লাহ কায়সারকে মিরপুরের কোনো একটা জায়গায় হয়তো সে খুঁজে পাবে, কোনো একজন ব্যক্তি এই জহির রায়হানকে কিন্তু একটা ঠিকানা দিয়ে বলেছিল। তো এরপরে কি ঘটলো? এরপরে যেটা ঘটলো আমরা আরেকটুখানি আছে, এরপরে যেটা আমাদের ঘটলো সেটি হলো যে ওইটা একজনের কাছে উনি শুনলেন। তারপরে হু হ্যাড গন মিসিং ফ্রম 14 ডিসেম্বর 1971, অর্থাৎ 14 ডিসেম্বর 1971 সালে এই শহীদুল্লাহ কায়সার গুম হয়ে গিয়েছিল, মানে হারিয়ে গিয়েছিল। মিসিং, হ্যাড গন মিসিং মানে হারিয়ে গিয়েছিল বা গুম হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো সেই বিষয়টা 30 ডিসেম্বর 1971 সালে কোনো একজন ব্যক্তি এই জহির রায়হানকে ইনফর্ম করেছিল, এই যে এখানে ইনফর্ম করেছিল, হ্যাঁ, এবং একটা অ্যাড্রেস বলেছিল মিরপুরের কোনো একটা জায়গায়, হ্যাঁ, যে সেখানে গেলে সে তার ভাইকে খুঁজে পাবে, শহীদুল্লাহ কায়সারকে খুঁজে পাবে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি কায়সার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড বাই পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য লোকাল কোলাবরেটরস। এই যে শহীদুল্লাহ কায়সার, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং কিল্ড বাই দ্য পাকিস্তানি আর্মি, এবং মেরে ফেলা হয়েছিল পাকিস্তানি আর্মি দ্বারা, এবং তাদের সাথে ছিল দ্য লোকাল কোলাবরেটরস। লোকাল কোলাবরেটরস এই কথাটির অর্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোলাবরেটরস মানে হলো সহযোগী, বুঝছো? যেমন আমাদের বন্ধু বান্ধব বা কাজকর্মের সময় যদি কেউ সহযোগিতা করে, ইংলিশে তাকে বলা হয় কোলাবরেটরস। তো এখানে লোকাল কোলাবরেটরস বলতে যেটাকে বোঝাচ্ছে সেটা হলো তখন যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল আমাদের দেশের, যেমন বলে যে রাজাকার, আলবদর, হ্যাঁ, এগুলো বলে না, তো এদেরকে ইংলিশে লোকাল কোলাবরেটরস বলা হচ্ছে। মানে আমাদের দেশের যারা রাজাকার, আলবদর ছিল ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার। তো সেই সময়টা কখন ছিল?
এই আমাদের এই যুদ্ধের একদম সময়ে শেষ সময়ের দিকে। অ্যাকর্ডিংলি রহমান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক বাট হি নেভার রিটার্ন। মানে এই যে একজন ব্যক্তি এই জহির রায়হানকে বলল যে মিরপুরের কোনো একটা অজানা জায়গায় হ্যাঁ তার ভাইকে সে পাবে, এটা জানালো, এবং তার ভাইতে আগেই গুম হয়ে গিয়েছিল, সেই পাবে। তো তখন জহির রায়হান কী করলো, সে বাড়ির থেকে বের হয়ে গেল এবং টু গেট হিজ ব্রাদার, তার ভাইকে পাওয়ার জন্য, ব্যাগ ফিরে পাওয়ার জন্য। এই ব্যাগ, এই যে ব্যাগ, এখন যদি ব্যাগ, ব্যাগ মানে আমরা জানি পিছনে, তাই না, বা ব্যাক মানে পিছিয়ে আসা। এখানে যদি আমরা পেছনে মানে বাংলাটা করি তাহলে কিন্তু এটা সুন্দর হয় না। এই ইংরেজি করার সময় তোমাদেরকে বুঝতে হবে যে মানে কোন দিকে কথাটা বলতেছে, সেই অনুযায়ী আমরা বাংলায় ওই বিষয়টাকে কিভাবে বলি এইভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলেই দেখবে যে তুমি একটা ইংরেজি প্যাসেজ দেখবে যে নিজের ভাষায় খুব সুন্দর করে সাবলীলভাবে বাংলা করতে পারছো। তবে এটার জন্য অবশ্যই একটু ধৈর্য থাকতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এবং আমার এই ভিডিওগুলো তোমরা যদি বারবার দেখো তাহলে এই প্যাসেজগুলো বাংলা করতে তোমাদের খুব একটা বিড়ম্বনা হবে না, এটা আমি মনে করি। তারপরে কি ঘটলো বন্ধুরা, জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড। জহির রায়হান যে স্বপ্ন দেখেছিল, জহির রায়হানের স্বপ্নটি, এই যে এখানে রায়হানের সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে ড্রিমস, মানে এভাবে ইংলিশে বলা হয় যে অমুকের ড্রিমস তমুকের ড্রিমস, এরকম। জহির রায়হানের ড্রিমস ওয়াজ ফুলফিলড, তার স্বপ্নটি ফুলফিলড হয়েছিল, মানে পূর্ণ হয়েছিল। বাট ইটস পিটি দ্যাট দিস dreamer could not live to see his dream come true। তো কিন্তু এটা খুবই মানে কষ্টের ব্যাপার যে তার স্বপ্ন পূরণ হলেও তিনি could not live, মানে জীবিত অবস্থায় টু সি হিজ ড্রিম, তার যে স্বপ্ন ছিল সেটা কাম ট্রু হয়েছে, কিন্তু জীবিত অবস্থায় তিনি সেটা আসলে দেখে যেতে পারেননি। কারণ ওনাকে তো ওনার ভাই হচ্ছে 14 ডিসেম্বরে হারিয়ে যায় এবং 30 ডিসেম্বরেই কিন্তু উনিও কিন্তু গুম হয়ে যায় ওই মিরপুরের ওই জায়গাটায়, অজানা জায়গাটায় যাওয়ার কারণে। তো যাই হোক বন্ধুরা, আমরা এই প্যাসেজের একটা সামারি যেটা বলতে পারি সেটা হলো যে জহির রায়হান একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যিনি বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন, বিশেষ করে ভাষা আন্দোলন এবং আমাদের এই ভাষা আন্দোলন, পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় ওনার একটা ভালো অবদান ছিল। এবং কি অবদান ছিল সেই বিষয়গুলো কিন্তু আমাদের এইখানে বেশ সুন্দর করে তুলে ধরা হয়েছে। আমি একটু সময়টা আরেকবার বলে দিই, সেটা হলো যে 1952 সালে জহির রায়হান কিন্তু ওই যে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে উনি অ্যারেস্ট হয়েছিলেন। হ্যাঁ, তারপরে এখানে যে তিনি একটা সিনেমা তৈরি করেছিলেন, সেটার নাম জীবন থেকে নেওয়া। হ্যাঁ, সেখানে একটা পরিবারের কথা তুলে ধরা হয়েছে, স্বৈরশাসকের একটা বিষয় তুলে ধরা হয়েছে। সিনেমাটা তোমরা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে, দেখে নিতে পারো। পাশাপাশি আরেকটা ডকুমেন্টারি তিনি তৈরি করেছেন, সেটা হলো স্টপ জেনোসাইড। এটার মাধ্যমে আমাদের বিশ্বের যে অ্যাটেনশন আমাদের লিবারেশন ওয়ার মানে স্বাধীনতা যুদ্ধের প্রতি, হ্যাঁ, সেটা তিনি সৃষ্টি করেছিলেন। এবং শেষে যে ঘটনাগুলো হলো তার পারিবারিক জীবনে, সেগুলো আমরা দেখলাম। তার ভাই হারিয়ে গিয়েছিল এবং সে তাকে খুঁজতে গিয়ে সেও হারিয়ে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও এটা হলো পার্ট 2 এবং পার্ট 1 আমি অলরেডি দিয়ে রেখেছি, তোমরা ওটা দেখে নিতে পারো। আমি মনে করি ভিডিওটি এই দুইটা পার্ট দেখলে এই প্যাসেজ সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া আসবে এবং প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। এটা এসএসসি পরীক্ষা বা টেস্ট পরীক্ষা বা তোমাদের স্কুলের বিভিন্ন পরীক্ষায় এই প্যাসেজটা সম্পর্কে যদি তোমরা বাংলা করে সুন্দর করে পড়তে পারো তাহলে পরবর্তীতে মডেলে যেসব কোশ্চেন হবে সেগুলো কিন্তু তোমরা খুব সহজেই আনসার করতে পারবে বলে
আমার বিশ্বাস। এবং আমার এই ভিডিও দেখার পরে তোমাদের যদি কোনো কমেন্টস থাকে, মতামত থাকে, বা আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, হ্যাঁ, সে সম্পর্কে তোমরা যদি মতামত দাও আমি অত্যন্ত খুশি হব। তো সকলকে ধন্যবাদ।